নমস্কার। বিজেপির এই শেষ বেলার স্ট্র্যাটেজিটা ঠিক কী তা আমরা নিখুঁতভাবে বলতে পারবো না, কিন্তু আন্দাজ করতে পারি। কি করে আন্দাজ করতে পারি? হাত গুনে তো নয়, যৌক্তিকভাবে অনুমান করতে পারি আর কি, নানা ঘটনার পরিপ্রেক্ষিতে। তা ঘটনা কি আপনারা নিশ্চয়ই একদিনে জেনে গেছেন, বা প্রচুর খবরের ভিড়ে হয়তো মিস করে গেছেন। ফলে যদি না জেনে থাকেন তাহলে জেনে খুশি হন যে পশ্চিমবঙ্গে ভোট শেষ হবার আগে কিন্তু সোনার বাংলা প্রায় এসে গেছে। কি করে বলছি কথাটা? কারণ আইপ্যাকের দুর্নীতি পশ্চিমবঙ্গের ভোট শেষ হবার আগেই কিন্তু শেষ হয়ে গেছে। তা আইপ্যাকের দুর্নীতি বলতে কি বোঝাচ্ছি? আইপ্যাকের এক কর্তা ভিনেশ চান্দেল গ্রেপ্তার হয়েছিলেন কয়েকদিন আগে ইডির হাতে। নির্ঘাত প্রচুর দুর্নীতি করেছিলেন। ঠিক কী করেছিলেন আমাদের জানা নেই, ইডিও জানে কিনা সন্দেহ। তো কিন্তু কথা হচ্ছে যে ইডির হাতে একটা দানবিক আইন আছে, যাকে যতদিন খুশি ধরে রাখতে পারে। কিন্তু এটা এমনই ভয়ানক দুর্নীতির অভিযোগ যে ইডিও এই জামিনের বিরুদ্ধে আদালতে কোনো আপত্তি করেনি। ফলে বুঝতেই পাচ্ছেন যে আইপ্যাকের একটা বিরাট পরিবর্তন হয়েছে। সেটা হৃদয় পরিবর্তনও হতে পারে বা অন্য কিছু, কিন্তু পরিবর্তন একটা হয়েছে। তো ভোটের সময় আইপ্যাক বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, মানুষ পাচার, মঙ্গল গ্রহে লাল রং পাচার, কী করছিল আমার ঠিক জানা নেই, কিন্তু মোদ্দা কথা ভীষণ খারাপ খারাপ কাজে যুক্ত ছিল। এবং আমরা বিভিন্ন গদি মিডিয়া থেকে জানতে পারি সেই কারবারের হিসেব তারা রাখতো একটা সবুজ ফাইলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই সবুজ ফাইল নিয়ে তথ্য পাচার করে দিয়েছিলেন। কিন্তু মজা হচ্ছে যে ভোট এখনও মেটেনি, তার মধ্যেই ওই সবুজ ফাইল কিন্তু এখন গেরুয়া হয়ে গেছে। আইপ্যাক ভালো হয়ে গেছে। তার কর্তার নাম আর ভিনেশ নেই, সেটা হয়ে গেছে গোপাল, মানে গোপাল অতি সুবোধ বালক। তিনি সকালে উঠে নির্ঘাত রাম নাম করেন, দুপুরে দুধ দিয়ে জিলিপি খান, আর বালি আর কয়লার নাম শুনলেই বলেন ওসব আমি ছুঁই নে। তো দস্যু রত্নাকর বহুকাল আগে সেই মহাকাব্যে লেখা আছে যে উইয়ের ঢিপির নিচে চাপা পড়ে গিয়ে মহর্ষি হয়েছিলেন। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভোটের সময় এই গ্রেপ্তারির পরে কয়েকদিন আগে আইপ্যাক কাজকর্ম বন্ধ করে দিয়েছিল, মানে অন্তত সরকারিভাবে বন্ধ করে দিয়েছিল, এরকম নির্দেশ গিয়েছিল কর্মীদের কাছে। তো তারপর সেই কাজকর্ম আবার চালু হয়, সে নানা রকম প্রক্রিয়া যেগুলো আমরা শুনেছি। কিন্তু কথা হচ্ছে যে বন্ধ তো করে দিয়েছিল, তো ভোটের ঝামেলার সময় বিরোধী দল অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেসের পক্ষে হিসেব নিকেশ করে তাদের যে একটু সুবিধে করে দেওয়া, সেই সব বন্ধ রাখার ফলে এখন আইপ্যাক সম্পূর্ণ সাধু হয়ে গেছে, যেভাবে দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে গিয়েছিলেন। তো এর পিছনে ঠিক কী ডিল আছে জানি না। বাল্মীকির ডিল ছিল রামায়ণ লেখা, ইনি কী লিখেছেন বলতে পারবো না, কিন্তু একটা ডিল হয়েছে। মানে এই ডিলগুলো তো জানার কোনো উপায় নেই। এক সাংবাদিক, এখন প্রাক্তন সাংবাদিক হয়েছেন, একটা ইউটিউব চ্যানেল চালান, তো তিনিও এরকম গ্রেপ্তার হয়েছিলেন ইডির হাতে। গ্রেপ্তার হলে ইডির হাতে সে নিয়ে প্রচুর হইচই হয়, কিন্তু ওনারটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর কয়েক বছর পরে যে সংস্থার হাতে গ্রেপ্তার হলেন এবং যে কেন্দ্রীয় সরকার তাকে গ্রেপ্তার করলো, তাদের পক্ষে তিনি গরম গরম বাণী দিতে শুরু করলেন, এবং সেখানেও কী ডিল হয়েছে আমরা বলতে পারবো না। কিন্তু সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে যে আগুন এখন ওই সাংবাদিকই বলুন আর এই আইপ্যাকের কর্তাই বলুন, একে আর পোড়াতে পারবে না, জল আর ভেজাতে পারবে না, দুর্নীতি তো ছুঁতেই পারবে না। তো কথা হচ্ছে আমরা যেটা জানি যে ভোটের ঠিক আগেই এই যে ভোট নিয়ে হিসেব নিকেশ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো, মানে একটা দল যে লড়াই করবে তার তো কিছু হিসেব নিকেশ আছে, তার একটা সংস্থা আছে, সেজন্য তাকে বন্ধ করে দেওয়া হলো হিসেব নিকেশ করতে, যাতে দলটার অসুবিধে করা হয়। এবং আমরা সবাই জানি এটা একটা রাজনৈতিক চাল, এবং রাজনৈতিক চাল মানে শুধু নয়, মানে এটা একটা ভয়ানক রাজনৈতিক চাল, অনৈতিক বলতে পারি আমরা। তো কিন্তু কথাটা হলো যে এটা কাজে লাগেনি পশ্চিমবঙ্গে। আইপ্যাক অফিসিয়ালি কাজ করেনি, কিন্তু তাদের গোটা মেশিনারি কাজ করেছে। কিন্তু কথা হলো এই চাল তো ঠিক চাল নয়, এটাকে বলে ক্ষমতার অপব্যবহার, চূড়ান্ত অপব্যবহার, ফ্যাসিবাদী ব্যবহারও বলতে পারি, যেখানে বিরোধীদের, আমার হাতে ক্ষমতা আছে বলে বিরোধীদের আমি হিসেব নিকেশ করতে দেবো না, ভোটে লড়তে দেবো না। তো সেটা করতে গেলে খুব বেশি যে বুদ্ধি লাগে তা নয়, কিন্তু এই চালকেই নাকি বলা হয় চাণক্যর চাল, এবং এই চাল চেলেই নাকি অমিত শাহ চাণক্য হয়ে গেছেন। তো কী চাল সেটা না, ক্ষমতা হাতে পেয়েছি সব বেটাকে জেলে ভরে দেবো, প্রতিদ্বন্দ্বীকে ইডি দিয়ে ঘায়াল করে দেবো। তো এইটা ছিল
ওদের দ্বিতীয় ছক, মানে যেটা ভোটের সময় ওরা করেছে, তার আগে তো নানা রকম ছক ছিলই, প্রচুর লোককে বাদ দিয়ে ভোটে জিতে যাব, তো এইটা কাজে লাগেনি। কিন্তু ইডির যে যে চালের কথা বলছে, এই রাজনৈতিক ম্যাজিক, এইটা কিন্তু আমরা সবাই জানি, নতুন কিছু নয়। ইডিকে ব্যবহার করে দুষ্টু লোকেদের হটিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা হয়, সেও নতুন কিছু নয়, একদম হাল আমলেই হলো। পাঞ্জাবে বিজেপি সিট পেত একদম লবডঙ্কা, কিছুই পেত না, এবং নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে সেটা মোটেই ভালো জিনিস না, কারণ পাঞ্জাবের লোকেদেরই দোষ সেটা। বাংলা আর পাঞ্জাব এই দুটো জায়গাকে টুকরো টুকরো করেও কিছুতেই বাগে আনা যায় না। তো স্বাধীনতার আগেও ব্যাটারা জেলে যেত, আন্দামানে যেত, ফাঁসিতে যেত, এখনও এদের এরকমই হাবভাব। তো তাই এই কয়েকদিন আগেই ইডি দিয়ে কড়কানো হলো আপের সমস্ত সাংসদদের। তো ব্যাটারা তখন যা জানা গিয়েছিল সবাই ছিল দুর্নীতিগ্রস্ত। তার আগে আপের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া দুজনকে জেলে ভরে রাখা হয়েছিল, তাদেরও দুর্নীতির কোনো শেষ ছিল না। আদালত অবশ্য রায় বলেছে যে অভিযোগগুলো ভিত্তিহীন, কিন্তু তাতে তো কোনো সমস্যা নেই, চাপ দেওয়াটাই হলো আসল ব্যাপার। ভোটের আগে কদিন শ্রীঘরে বন্ধ রাখা গেলেই হলো। তো সাংসদদের অত কলজের জন্যেই তারা আর শ্রীঘরে নেবার ঝুঁকি নেননি। এটা নিয়ে একটা আলাদা এপিসোড করা দরকার। বরং সদল বলে বিজেপি নামক ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে। এখন সবাই দুর্নীতিগ্রস্ত, রাজ্যসভায় এখন পাঞ্জাবের পক্ষ থেকে শুধুই বিজেপি। তো এইটাই হলো উনিজির ম্যাজিক, এটাই হলো চাণক্য চাল, যেটা এখানে উনি আইপ্যাকের কর্তাকে গ্রেপ্তার করে করার চেষ্টা করেছিলেন। কিন্তু আগেই বললাম যে এই 35 লক্ষ বৈধ ভোটারকে বাদ দেওয়া কোনো কাজে লাগেনি, এই রাজনৈতিক চালটাও কোনো কাজে লাগেনি। ফলে যখন কাজে লাগলো না, তারপর কিন্তু এলো এক্সিট পোলের ম্যাজিক। তো আগের দিনই আপনাদের দেখিয়েছি, ঠিক আগের ভিডিওটা স্ক্রল করে দেখে নিতে পারেন, যে আজ পর্যন্ত যে চ্যানেলের লোকেরা একটাও এক্সিট পোল মেলাতে পারেনি, তারা হই হই করে বলতে শুরু করলেন দুটো কথা। এক হচ্ছে এই ভোট হয়েছে সম্পূর্ণ রকম প্রতিষ্ঠান বিরোধী, অর্থাৎ কিনা বকলমে বিজেপির পক্ষে, প্রচুর ভোট পড়েছে, অঙ্ক টঙ্কের ওনারা হাত দাঁড়ান না, কোন স্কুল থেকে পাস করেছেন জানি না। আর দ্বিতীয় হলো বিজেপি জিতছে। এরা কখনো কোনো এক্সিট পোল মেলাতে পারেননি। আগের দিন দেখিয়েছি, যে কোনো লোক হলে, বিশ্বের যে কোনো সংস্থা হলে ওদের চাকরি চলে যেত, কিন্তু গলার তেজ এদের তো দোকান কাটা, গদি মিডিয়ার লোকেদের দোকান কাটা। তো তারা হইচই করে তারপরেও বলতে শুরু করলো বিজেপি জিতছেই, তা কী প্রচণ্ড আত্মবিশ্বাস। তো এই একই আত্মবিশ্বাস নিয়ে এরা অপারেশন সিঁদুরের সময় বলেছিল যে পাকিস্তান নাকি টুকরো টুকরো হয়ে গেছে, তেমন তো কিছু দেখলাম না। এই নতুন যুদ্ধে পাকিস্তান মধ্যস্থতার কাজ করছে, মোদিজি পেয়েছেন লবণঙ্কা। তারপর শুনছিলাম চারদিকে নাকি রোহিঙ্গা, সমস্ত বসতি নাকি ফাঁকা হয়ে যাচ্ছে, তেমন কিছু দেখা গেল না। বাংলাদেশ সীমান্তে দেখা হয়েছিল ভয়ানক ভিড়, তেমনও কিছু দেখা গেল না। ডেমোগ্রাফি নাকি বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গে। তো এই নাগাড়ে মিথ্যেগুলো এরা বলে গেছে সমানে, ভয়ানকভাবে বলে গেছে। এবং যে কোনো এর একটা বললেও যে কোনো যে সমস্ত দেশের প্রেস ইন্ডেক্স ভালো, তা কর্তা ব্যক্তিদের চাকরি চলে যেত। কিন্তু এদের থামার কোনো ব্যাপার নেই, বিশ্বাসযোগ্যতা যথেষ্ট গেছে, তবুও বলেই যাচ্ছে। কারণ গদি মিডিয়া এবং কোম্পানি, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের ঠেক না আছে পিছনে, এবং এরাও করেই যাচ্ছে, কারণ যতটা কাজের লাগে। তো কথাটা হচ্ছে কেন করা হলো, কোন কাজে লাগবে না, এটাও আমরা নিখুঁতভাবে জানি না। প্রথম কাজটা হলো যে বিপক্ষের কর্মীদের মনোবল ভেঙে দেব, তারা ভয়ে পেয়ে হাত পা গুটিয়ে হালকা দিয়ে বাড়িতে বসে যাবে, গণনা এবং গণনার কেন্দ্রের দিকে নজর দেবে না। এবং আমরা ভাবছিলাম যে পরবর্তী ধাপটা কি হতে পারে, যে গণনায় কারচুপি করে এই ফাঁকে ফল উল্টে দেওয়া যাবে। তো যৌক্তিক অনুমান, তো আমাদের হাতে তখন কিছু ছিল না যে এটাই পরবর্তী ধাপ হওয়া উচিত। এবং এটা হলে কেউ কিছু আঙুল তুলবে না, কারণ এতগুলো এক্সিট পোল দেখানো হয়েছে, তাতে তো পরিষ্কার বলা হয়েছে যে এবার বিজেপি জিতবে, ফলে জিতলে আর কেউ কোনো রকম সন্দেহ করবে না। তো এইটা একটা অনুমান ছিল, এরকম এটা পরবর্তী ধাপ হতে পারে এরকম সন্দেহ করা হচ্ছিল। অনেকেই আমাকে বলেছেন, নানা জায়গায় বলেছেন, আমিও সন্দেহ করছিলাম। কিন্তু বলতে বলতেই এবং ভাবতে ভাবতেই গত রাতে একদম হাতে নাতে অভিযোগ এলো যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে সমস্ত ইভিএম, পোস্টাল ব্যালট সব কিছু সিল করা, স্ট্রং রুমে রাখা আছে, একদম সিল করা, তো সেইখানে লোকজন ঢুকে পড়ে কী সব যেন করছে। তো অভিযোগটা একেবারেই মিথ্যা নয়, কারণ এটা দেখা গেছে সিসিটিভিতে। সেই সিসিটিভি কারা সরবরাহ করেছে, সেটাও সরবরাহ করেছে নির্বাচন কমিশনও। তো সেই সিসিটিভির একটু ফুটেজ ছোট্ট করে আপনাদের দেখিয়ে নিই।
आ जाए आवाज लाइट बढ़ा में তো এই সিসিটিভি কিন্তু কমিশনই দিয়েছিল। তো তাহলে জাল জোট চুরিটা করতে গেল কেন? জাল জোট চুরির যে অভিযোগ, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো কথা হচ্ছে, আমি আগেই বললাম, আশা ছিল যে এই যে এতে করে যদি মনোবল ভেঙে দেওয়া যায়, কর্মীরাও আর তেমন নজর দেবে না, হালকা দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। খপ করে ধরা পড়ে গেছে এবং তারপরেই হইচই শুরু হয়ে গেছে। এবং কথা হলো যে এই হইচইতে শুরু হবে প্রত্যাশিত ছিল না, এবং হইচই শুরু হওয়ার পরে কমিশন যথারীতি ঝপাঝপ করে গভীর রাতে এর একটা কিন্তু ব্যাখ্যাও দিয়ে দিয়েছে। মধ্যরাতে কমিশন সাংবাদিক সম্মেলন করছে, এক অভূতপূর্ব ব্যাপার, কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে। মনোজ আগরওয়াল এবং স্মিতা কি যেন অদ্ভুত বাংলা উচ্চারণে একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটাও বলে নেওয়া ভালো, যে ওখানে নাকি পোস্টাল ব্যালট গুছানো হচ্ছিল গভীর রাতে, এবং সেটাই নাকি সিসিটিভিতে ধরা পড়েছে। তো এটা নাকি কোথাও একটা চিঠি লিখে বলা হয়েছিল ইত্যাদি প্রভৃতি। তো চিঠি লিখে বলা হয়েছিল তো ভালো কথা, তো যারা সামনে বসেছিলেন তাদের কেন বলা হয়নি সেটা আমি বলতে পারবো না, ওরা বলেছেন। তো এই অভিযোগটা যে আছে সিসিটিভিতে দেখলাম, তাতে অসততা কিছু নেই, কিন্তু ব্যাখ্যাটা সত্যি না মিথ্যে বলতে পারবো না। কিন্তু কথা হচ্ছে, এটাই তো প্রথমবার না, এর আগে অবিকল একই জিনিস হয়েছে। আমরা খবর পেয়েছি যে অভিযোগ এসছে যে দিনহাটা এবং কোচবিহারেও কিন্তু নাকি সিসিটিভি অনেকক্ষণ পর্যন্ত বন্ধ ছিল। হিসেব অনুযায়ী স্ট্রং রুমের সিসিটিভি সবসময় চালু থাকবে এবং সমস্ত দলের লোকেরা ইচ্ছে করলেই সেগুলো দেখতে পাবেন। তো বন্ধ ছিল। আর বাইরন বিশ্বাসের ঘটনাটা তো আপনারা জানেনই, সেখানে 17 মিনিট সিসিটিভি বন্ধ ছিল, এবং সেটা নিয়ে চেঁচামেচি করার পর কি হলো, উনি খুব চেঁচামেচি করে বলছিলেন যে এবার এই অঞ্চলের সবাই হেরে যাবে। সেইটাকেই ব্যবহার করে তৎক্ষণাৎ অমিত মালব্য একটা টুইট করে ফেললেন যে এই দেখো তৃণমূলের লোকেরাই বলছে তারা হেরে যাবে, এবং সেটা চারদিকে ছড়িয়ে দেওয়া হলো। তো এই দ্রুতগতির তৎপরতা, একই জিনিস বারংবার হতে দেখে সন্দেহ হওয়া স্বাভাবিক। সত্যি মিথ্যে বলতে পারবো না, কিন্তু একটা সন্দেহ আছে যে কিছু একটা কেলোরকীর্তি করার চেষ্টা করা হচ্ছে, বারবার সেটা ধরা পড়ে যাচ্ছে এবং সেটা ঘোরানোর চেষ্টা হচ্ছে। এবং এখানেও যেটা হয়েছে যে শুধু যে এই গল্পটা ঘটেছে যে ব্যাখ্যা দিয়েছেন কমিশন তা নয়, সাংবাদিকরা ওখানে খবর নিতে গিয়েছিলেন, স্থানীয় সাংবাদিক যারা স্বাধীন সাংবাদিক আছেন, এবং তাদেরকে কেন্দ্রীয় বাহিনী ধরে কিন্তু বেধড়ক ঠেঙিয়েছে। তো সেটার ভিডিও আছে, আপনাদের একটু দেখিয়ে নিই। তো কথা হচ্ছে যে এই হলো এদের সংবাদপত্রের প্রতি সম্মান, মিডিয়ার প্রতি সম্মান, গদি মিডিয়ার বাইরে আর কিছু থাকবে না, এই হলো কথা। তো কথা হচ্ছে যে কমিশন যে ব্যাখ্যা দিয়েছে তার সত্যি মিথ্যে কিন্তু জানি না, কিন্তু যেভাবে ওরা এগোচ্ছে প্রত্যেকটা পদে নিজের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে। 35 লক্ষ লোককে যারা হটিয়ে দিয়েছে কোনো কারণ ছাড়া, বৈধ ভোটার যারা এবং ট্রাইব্যুনালে যারা এখনো পর্যন্ত পাস হয়েছেন, এদের 99.99% লোক দেখা যাচ্ছেন দাবি করেছিলেন যে তারা বৈধ ভোটার, সেটা ঠিকই। এবং তারপর তারা নিয়ে এসছে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীকে, হম্বিতম্বির কোনো শেষ নেই, এবং তারপর সমস্ত ব্যাপারে অস্বচ্ছতা। ফলে একটা অবিশ্বাস এদের প্রতি থাকবেই, এরা কিছু একটা ছক করতে পারে, এই ধারণা মানুষের মধ্যে থাকবেই। এবং আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো নির্বাচন কমিশনের ওপর যেটা হয়নি, যে সন্দেহ আসেনি, এই যে বিশ্বাস করা যাচ্ছে না যে এরা বিজেপির হয়ে কাজ করছে না। তো এই যে বিশ্বাসহীনতা, এটাই কিন্তু বিজেপির এতদিন ধরে প্রমাণ করে দিয়েছে যে এরা ক্ষমতার জন্য যা খুশি করতে পারে। ইডি সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতাকে এরা ধ্বংস করে দিয়েছে, কারণ পরিষ্কার দেখা যাচ্ছে যে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে এরা রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে, এবং সেটা রাজনীতির চাল বলছে। মানে যা খুশি, মানে একটা কেন্দ্রীয় সংস্থাকে নিজের কাজে লাগানো, নিজেদের কাজে লাগানো, এর থেকে বড় দুর্নীতি আর কিছু হয় না, সেটাই এরা সমানে করে যাচ্ছে। এবং মজা হচ্ছে যে কিছু মির্জাফর বা উমিচাঁদ এখনও পশ্চিমবঙ্গে আছেন, তারা এতে লাফাচ্ছেন। কি প্রচণ্ড দাবড়ে দিয়েছে এই সরকারকে। তো সরকারকে দাবড়ে দিয়েছে, খুবই ভালো কথা ভাই, কিন্তু এরপর এরা যা বলছে, এদের সুর মেলালে তো, সুর না মেলালে তো তোমাকেও দাবড়ে দেবে। এই আজকে যেমন যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছিলেন তাদেরকে দাবড়ে দেওয়া হয়েছে যে গদি মিডিয়ার বাইরে কিন্তু আর কেউ কোনো কথা বলো না।
তো এরপর এখানে রামরাজত্ব হবে, রোমিও স্কোয়াড আসবে। আপনি যদি মহিলা হন, আপনি একলা হাঁটতে গেলে কিন্তু বিপদ আছে। এসব ভয়ানক জিনিস হবে, আমিষ নিরামিষে ভেদাভেদ আসবে, এবং তারপর যাচ্ছে তাই কাণ্ড হবে, দুর্নীতির কোনো শেষ থাকবেই না। ফলে এটা এখানে থেমে থাকবে না। তো কথা হচ্ছে যে উমিচাঁদ মির্জাফররা থাকেন, রাজাকাররা থাকেন, দুর্নীতি তাড়াতে বাংলার এই উমিচাঁদ মির্জাফররা অনেকেই কিন্তু এই ম্যাজিকে ভরসা রাখছেন বলে শুনতে পাচ্ছি। তো আমি কামনা করব এদের সব্বার মঙ্গল হোক, এদের চেতনা ফিরুক, এইটুকুই। এবং যারা বিরোধী রাজনৈতিক দলগুলো আছেন, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, তাদেরকে বলবো যে নানা চক্রান্তকে এখনো পর্যন্ত আটকে দেওয়া গেছে, শেষ পর্যন্ত কিন্তু হাল ছাড়বেন না, শেষ পর্যন্ত কিন্তু নজর রেখে চলুন। গণনা হচ্ছে শেষ গোলপোস্ট, সেই পর্যন্ত ওদের ছাড় দেওয়া যাবে না। তবেই কিন্তু একমাত্র জিত এবং সম্পূর্ণ জিত হতে পারে। সম্পূর্ণ জিত হতেই কিন্তু হবে না, বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে একদম উৎখাত না করা পর্যন্ত সম্পূর্ণ জিত হবে না। সেই লক্ষ্যের দিকে আমাদের এগোতে হবে। তা সেই লক্ষ্যে আমরা তো কথা বলে যাচ্ছি, ফলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা হাইপ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। পুটি নামের উল্টো দিকে আমাদের দোকান আছে, আসুন। এবং guruchandali.com বলে আমাদের যে সাইট আছে, সেখানে অতি অবশ্যই লেখালেখি করুন। তো এইগুলো করুন। আমি পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আবার আসবো, কারণ এই লড়াইটা সকলের লড়াই, আমাদের লড়তে হবেই, আমাকে কথা বলতে হবেই। কিন্তু আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।